রুচি পড়াশোনায় খুব ভালো ছিল। তার গরিব মা অনিতার শুধু একটাই স্বপ্ন ছিল যে তার মেয়ে পড়াশুনো করে একটা ভালো কোম্পানিতে চাকরি করবে। তাই জন্য অনিতা কাজ করার সঙ্গে সঙ্গে বাড়িতেই লোকের কাপড় সেলাইয়ের কাজ শুরু করে দেয়। একদিন ও সেলাই মেশিনে বসে কাজ করছিল, তখনই তার এক প্রতিবেশী তার কাছে আসে। শোনো অনিতা, তোমার মনে আছে তো পরশু যখন আমি চিন্টুর জন্মদিনের পার্টি দিই আর ওখানে একজন সভ্য মহিলা নিজের ছেলের সাথে এসেছিলেন? আরে ওই যাকে আমি বললাম যে আমার ছেলের মালিকের পরিবার। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে আমার। আমার ওনাকে সত্যিই খুব ভালো লেগেছে। মনেই হচ্ছিল না যে এত বড়লোক বাড়ির মেয়ে কত ভালোভাবে সবার সাথে কথা বললেন। কি কি হয়েছে? আরে, এত ভালো সুখবর নিয়ে এসেছি যে তুমি শুনলে না। আমাকে মিষ্টি খাওয়াবে তুমি। আচ্ছা, এমন কি কথা আছে? আরে, ওনার ছেলেও এসেছিল না সাথে? তুই দেখেছিলি তো? ওর নাম হলো শুভম। ওর আমাদের রুচিকে পছন্দ হয়েছে আর নিজের মাকে বলেছে তোমাদের বাড়িতে এসে রুচির জন্যে কথা বলতে। সেলাই মেশিনে কাজ করতে করতে হঠাৎ অনিতার হাতটা থেমে যায়, আর ও হাঁ করে নিজের প্রতিবেশীর দিকে তাকিয়ে থাকে। তুই মজা করছিস? কোথায় ও আর কোথায় আমরা? মজা করছি না আমি। কাল রাতে যখন ও অফিস থেকে এলো, ও আমাকে এসেই আগে এই সুখবর দেয়, পুরো পরিবারের আমাদের রুচিকে পছন্দ হয়েছে। আমি তো বলি অনিতা, তোর ভাগ্য খুলে গেছে। ওদের ছেলে আমেরিকাতে কাজ করে। আমার স্বামী বলছিল যে ওখানে ওদের কোম্পানি আছে যেটা ওদের ছেলে সামলায়। বিয়ে হয়ে গেলে ও রুচিকে আমেরিকা নিয়ে যাবে। তখন রুচিও কলেজ থেকে চলে আসে। কার কথা হচ্ছে? কে সে যে আমেরিকা যাচ্ছে? এই দেখো, যার আমেরিকার টিকিট কাটতে চলেছে সেই আমাকে জিজ্ঞেস করছে। আমি বুঝলাম না আন্টি, কি বলছো তুমি এসব? পরশুর পার্টিতে যে সভ্য পরিবার এসেছিল, ওরা তোকে পছন্দ করেছে আর নিজের ছেলের সাথে তোর বিয়ে দিতে চায়। বিয়ের পরে তোকে আমেরিকা গিয়ে থাকতে হবে। নিজের মায়ের কথা শুনে রুচি জোরে জোরে হাসতে শুরু করে দেয়। মা, এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমরা কোথায় এত গরিব আর ওরা এত বড়লোক, তাও আমেরিকা! আমরা কখনো শহরের বাইরে যাইনি। আমেরিকা তো অনেক দূরের ব্যাপার মা। তুমি ভাবছো মজা করছি? আমি সত্যি বলছি মা, তোর জন্যে সম্বন্ধ এসেছে। কাকিমা, তুমি ঠিক করে শুনেছিলে তো? আরে, তোমার কাকুকে বলেছে যে যে আমরা রুচির বাড়ি যেতে চাই। আর বোন অনিতা, তুমি প্রস্তুতি শুরু করো, ওরা পরশুই আসছে। হে ভগবান, এই রবিবার? এত তাড়াতাড়ি? ভগবান যখন দেয় না, হাত খুলে দেয়। আচ্ছা, আমি চলি। রাতের খাবারেরও ব্যবস্থা করতে হবে। প্রতিবেশী চলে যাওয়ার পরে অনিতা রুচিকে বলে, এটা তো সত্যি সত্যি ভগবান আমাদের জন্যে চমৎকার করেছে। আমার মেয়ে আমেরিকাতে গিয়ে থাকবে। মা, আরে তুমিও না এত তাড়াতাড়ি সবার কথাই ভুলে যাও। আগে ওনাদের আসতে তো দাও। আমাদের বাড়ির অবস্থা দেখে ওনাদের হাবভাবটা একবার দেখি, তারপর বুঝতে পারবো আসল ব্যাপার কি। তুই চুপ করে থাক। যখনই মুখ খুলবে খারাপই বলবে। আমার কথা শোন, কাল আমি ছুটি নিয়ে নিই আর তুইও ছুটি নিয়ে নে। আমরা বাড়ি ভালো করে পরিষ্কার করি। আর হ্যাঁ, কিছু মিষ্টি, ফল আর যা যা বলবো সব নিয়ে চলে আয়। মা, তুমি বেকার নিজের সময় নষ্ট করছো। কষ্টও করবে আর টাকাও খরচ করবে। আর শেষমেশ হবে এটাই যে ওরা আমাদের বলবে, আরে, আমরা তো জানতামই না যে আপনারা এত গরিব। আর অনিতা রুচির দিকে তাকিয়ে থাকে। পরের দিন মা মেয়ে মিলে পুরো ঘরটা ঠিকঠাক করে, আর সানডেতে শুভমের পরিবার তার বাড়িতে চলে আসে। দেখুন দিদি, এখানে আসাটা তো একটা ফর্মালিটি ছিল। আসলে আপনার মেয়ে রুচিকে আমাদের প্রচণ্ড পছন্দ। এটা তো আপনাদের মহত্ব, নয়তো কোথায় আপনারা আর কোথায় আমরা। এরকম কোনো ব্যাপার না। এই সব বিষয় নিয়ে আমরা ভাবি না। আমরা তো শুধু নিজের শুভমের জন্যে একজন সুন্দর আর সুশীল মেয়ে চাইছি, যে একটু বুঝদার। রুচিমা, আমি এটা শুনেছি যে ১ মাস পরেই তোমার কলেজের শেষ পরীক্ষা আছে।
হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশন পুরো হয়ে যাবে আন্টি। তো ঠিক আছে দিদি, মেয়েটার একবার পেপারটা হয়ে যাক, তারপরেই আমরা এদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর ততক্ষণে পাসপোর্ট আর ভিসাটাও তৈরি হয়ে যাবে। সেসব কিছু তো ঠিক আছে দাদা, কিন্তু আপনি জানেন আমরা অনেকটাই গরিব। আমি নিজের মেয়েকে কিছু দিতে পারবো না। একটা সাদামাটা বিয়ের অনুষ্ঠান করতে পারি। আরে দিদি, আপনার এত কিছু ভাবার কোনো দরকার নেই। আরে, ভগবানের দেওয়া সব কিছু আমাদের কাছে আছে। আপনি যেমনটা চান সেরমভাবে বিয়ে দিয়ে দিন। আরে হ্যাঁ রুচিমা, তোমার যদি শুভমকে কিছু জিজ্ঞেস করার হয় জিজ্ঞেস করতে পারো। না না আঙ্কেল, আমি কিছু জানতে চাই না। শুধু একটাই প্রশ্ন আছে, বিয়ের পরে আমার মায়ের খেয়াল রাখবেন তো? Oh yes, of course. আপনার মা তো আমারও মা, তাই না? তারপর সবাই মিষ্টি মুখ করে। পুরো এলাকায় খবর ছড়িয়ে যায় যে রুচি বিয়ে করে আমেরিকা চলে যাবে। এদিকে রুচি পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকে, আর ওদিকে অনিতা তার বিয়ের জন্য প্রস্তুত হয়। আর 2 মাস পরে রুচি আর শুভমের বিয়ে হয়ে যায়। 10 দিন পরে ওরা আমেরিকার জন্য বেরোতেই যাচ্ছিল। রুচি, নিজের খেয়াল রেখো। আর ওখানে গিয়ে মাকে ভুলে যাস না। আমায় ফোন করিস। হ্যাঁ মা, আমি নিজের খেয়াল রাখব। আর আমি কলও করব। তারপর রুচি আমেরিকা চলে যায়, আর অনিতা তার রোজকার দিন যাপনে ব্যস্ত হয়ে পড়ে। রুচি তো প্রথমের দিকে রোজ নিজের মাকে ফোন করত, কিন্তু আস্তে আস্তে ফোনটা সপ্তাহ, তারপর মাসে চলে এলো। একদিন যখন রুচির ফোন এলো, আমেরিকা গিয়ে তুই তো আমেরিকারই হয়ে গেছিস, হ্যাঁ? মাকে আর মনে পড়ে না? না মনে পড়ে মা, তাই তো ফোন করেছি। আমি যখনই কল করি তুমি শুধুই অভিযোগ করতে থাকো। এখানে আমেরিকায় আলাদা নিয়ম আছে, তুমি তো জানোই না। এখানে দিন হলে ওখানে রাত হয়, আর ওখানে রাত হলে এখানে দিন হয়। এবার বলো, এত কাজ থাকে এখানে, টাইমই পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই বল কেমন আছিস? জামাই কেমন আছে? হ্যাঁ মা, সবাই ভালো আছে। আর আমার কত ভালো ভাগ্য না, কোথা থেকে কোথায় এসে গেছি। এখন তো তোমার মেয়ে আমেরিকান হয়ে গেছে। কিন্তু নিজের মাকে ভুলে যেও না মা। আর কিছুক্ষণ কথা বলার পরে রুচি ফোনটা রেখে দেয়। অনিতা মনে মনে ভগবানের থেকে প্রার্থনা করে যেন তার মেয়ে রুচি সব সময় খুশি থাকে। রুচির আমেরিকায় যাওয়ার 2 বছর হয়ে গেছিল। ও একবারও নিজের মায়ের সঙ্গে দেখা করতে ফেরত আসেনি। আর এখন তো ফোনটাও মাঝে মাঝেই আসে। একদিন ওই প্রতিবেশী অনিতার কাছে আসে। তুমি একটু আরাম কেন করে নাও না? আরে যখনই দেখি কাজ করতে থাকো, আর এই মেশিনে বসে থাকো। খারাপ ভেবো না অনিতা, রুচি তোমার খেয়াল রাখে না? বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন ওরা নিজেরাই আকাশে উড়তে শুরু করে। তখন আর কোথায় দেখে যে মা বাবা কেমন আছে আর কি অবস্থায় আছে। রুচি এখন আমেরিকান হয়ে গেছে, এটা তো তুমি একদম ঠিকই বলেছ। কিন্তু আমি রুচির থেকে এটা একদম আশা করিনি। পুরো ছেলেবেলা গরিবিতে কাটানোর পর একটু তো ওর নিজের মায়ের ব্যাপারে ভাবা উচিত ছিল। ছাড় না, যা ভাগ্যে আছে দেখা যাবে। তখনই ওই প্রতিবেশী অনিতার সামনে একটা রং বেরঙের পেপার পড়ে থাকতে দেখে, আর অনিতাকে জিজ্ঞেস করে, আরে, কাল একজনের সাথে দেখা হলো। ও এই কাগজটা দেয়, বলল যে এতে নিজের নাম ঠিকানা সব লেখো, আর এই অ্যাড্রেসে জমা করে দিও। যদি লাকি ড্র হয় তাহলে হতে পারে আমার লটারি লাগবে, আর আমি 1 কোটি টাকা পেয়ে যাব। না জানি লোকজন পাবলিসিটির জন্যে কি কি করতে থাকে। আরে জমা কেন করছিস না? কে বলতে পারে সত্যিই 1 কোটি পেয়ে গেলি? তুইও না, এটা মনে হয় তোর? আরে, কোনো 1 কোটি টাকা আমি পাব না। এরা শুধু নিজের পাবলিসিটি করে বেড়ায়। দেখে নে অনিতা, ভাগ্য কখনো পাল্টেও যায়। আরে, আমাদের রুচির ভাগ্যও তো পাল্টালো। কে বলতে পারে ওর মায়েরও পাল্টে যাবে? এই বলে প্রতিবেশী ওখান থেকে চলে যায়।
অনিতা অনেকক্ষণ ধরে ওই পেপারটা দেখতে থাকে। তারপরে ও পেনটা নিয়ে আসে আর সেটা ভর্তি করে ওখানে জমা করে দেয়, যেখানে ওই ভদ্রমহিলা বলেছিলেন। 1 মাস কেটে যায়। অনিতা পুরো মাসটাই রুচির ফোনের জন্য অপেক্ষা করে, কিন্তু রুচির ফোন আসে না। যখন অনিতা ফোন করে তখন সে আর ফোন ধরে না। আর তখনই হঠাৎ অনিতার ফোনটা বেজে ওঠে। ও ভাবে যে রুচি ফোন করেছে হয়তো, কিন্তু উল্টো দিক থেকে একটা ভারী গলা ভেসে আসে। হ্যালো, আমি কি অনিতা দেবীর সঙ্গে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি অনিতা কথা বলছি। আ, আপনি কে? ওকে ওকে, আমাদের কোম্পানি একটা কন্টেস্ট করেছিল, যাতে আমরা কিছু প্রাইজ মানি রেখেছিলাম। আরে কনগ্রাচুলেশনস, আপনি 1 কোটি টাকা পেয়েছেন। আরে আপনি খুশি নন? হ্যাঁ, এটা সত্যি? আপনি একটা কাজ করবেন, আপনি কালকে আমাদের অফিসে চলে আসুন। এই বলে ওই লোকটি ফোনটা রেখে দেয়। অনিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও সঙ্গে সঙ্গে নিজের প্রতিবেশীর কাছে দৌড়য় আর ওকে গিয়ে সব কথা বলে। দেখলি তো, আমি বলতাম না, যখন ভগবান কাউকে দেয় তখন 2 হাত খুলে দেয়। আমি তো বলছি যে কাল তুই সেজে গুজে যা আর নিজের টাকা আনতে যা। আমার তো খুব ভয় করছে। তুই চল না সাথে। পরের দিন অনিতা টাকা নিয়ে চলে আসে। 1 কোটি টাকা ও নিজের জীবনে কখনো একসাথে দেখেইনি। ও পুরো রাত ঘুমোতেই পারে না। ও বারবার রুচিকে ফোন করতে থাকে, কিন্তু ও ফোন তোলে না। পরের দিন সকালে অনিতা যখন ঘুম থেকে উঠল, দরজা কেউ একটা জোরে জোরে ঠকঠক করছিল। অনিতা গিয়ে যখনই দরজাটা খুলল, ও হয়রান হয়ে গেল। ওর সামনে রুচি দাঁড়িয়েছিল। মা, কেমন আছো তুমি? রুচি, তুই এখানে হঠাৎ? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই মা। বিয়ে করে ওরা আমায় আমেরিকা তো নিয়ে যায়, কিন্তু ওদের ২৪ ঘন্টা বাড়ির দেখভালের জন্য একজন চাকর দরকার ছিল, যাকে ভরসা করা যায়। শুভম একজন আমেরিকানকে বিয়ে করেছে। আমি একটু একটু করে টাকা জমিয়েছিলাম মা, যাতে আমি এখানে ফেরত আসতে পারি। এইসব তুই কি বলছিস? তাহলে তুই তুই এইসব কথা আমায় আগে কেন বলিসনি? তুমি চিন্তা করতে মা, তাই তোমায় বলিনি। এইসব ছাড়, তুই এটা বল, তুই কেমন আছিস? আমার তোকে ভীষণ মনে পড়তো। তারপর অনিতা রুচির জন্য খাবার তৈরি করে, আর সব জিনিসটা জানার পরে ওর খুব কষ্ট হয়। কিন্তু তারপরে ও রুচিকে বলে, আমি তো ভাবছিলাম যে আমার মেয়ে আমেরিকান হয়ে গেছে, কিন্তু তুই তো, আমার বাচ্চা অনেক কষ্টে ছিল। কিন্তু তুই চিন্তা করিস না, দেখ, তোর মা লটারি জিতেছে, তাও 1 কোটি। তোর যা করার তুই কর। তারপর অনিতা রুচিকে সব কথা বলে দেয়। রুচি প্রচণ্ড খুশি হয়ে যায় আর নিজের কষ্টটা ভুলে যায়। তারপরে রুচি ওই টাকাগুলো দিয়ে নিজের মায়ের সঙ্গে একটা বুটিক বানায়। তারপর তাদের বুটিক বেশ ভালো চলে। সবাই এটা জানতে পারে যে রুচি আমেরিকা থেকে এখানে ফেরত এসছে তার ফ্যাশন ডিজাইনিং এর কোর্স কমপ্লিট করে। আর এই লাভটাই হয় ওদের দুজনের, আর ওরা বড় লোক হয়ে যায়। মদনলালের যমজ মেয়ে ছিল। ওর এক মেয়ে শিবানী ছোট থেকেই বেশ সুশীল ছিল। ও বাড়ির সব কাজ সুন্দরভাবে করতে পারত। উল্টো দিকে ওরই যমজ বোন রেনু একদম কাজ করতে পারত না। ও বাড়ির কোনো রকম কাজ করতেই পারত না। এই জন্যই ওর মা বাবা ওকে সব সময় বকাঝকা করত আর শিবানীর প্রশংসা করত। এই জন্যই ও নিজের বোন শিবানীকে খুব ঈর্ষা করত। ওদের দুজনের এবার বিয়ের বয়স হয়ে গেছিল, তাই জন্য মদনলাল একটা ভালো ঘর দেখে 2 বোনকেই একসাথে একই জায়গায় বিয়ে দিয়ে দেয়। বৌমা, আজ তোমাদের দুজনের প্রথম রসোই, তো সবার জন্য ভালো কিছু বানিও। রেনু বৌমা, প্রথম রসোইয়ের জন্য সকালের খাবারটা তুমি বানাও, আর শিবানী বৌমা, তুমি বরং রাতের খাবারটা বানিও সবার জন্য। ঠিক আছে মা। যাও রেনু বৌমা, রান্নাঘরে যাও। রেনু রান্নাঘরে যায়, কিন্তু ও যেহেতু খাবার বানাতে পারে না, তাই জন্য ও খুবই ঘাবড়ে যায়। মা আমাকে খাবার বানানোর জন্য পাঠিয়ে তো দিল, কিন্তু আমি তো আজ
অব্দি নুডলস ছাড়া কিছুই বানাইনি, তার উপর শিবানীও বাইরে। বুঝতে পারছি না যে এখন কি করব। চিন্তা করিস না বোন আমার, আমি এসে গেছি। আমার মনেই হচ্ছিল তুই নিশ্চয়ই এইসব নিয়ে চিন্তায় পড়ে গেছিস। আমি তোর সাহায্য করে দিচ্ছি। শিবানী রেনুকে খাবার তৈরি করতে সমস্ত রকম সাহায্য করে। রেনু তো সবজিও রান্না করতে জানতো না, এই জন্য শিবানী নিজের হাতে সব রান্না করে দেয়। এই নে, সব খাবার তৈরি হয়ে গেছে। জলখাবারে সবার জন্য আলুর পরোটার সাথে রায়তা একদম তৈরি। আর মিষ্টির মধ্যে আমি সুজির হালুয়া বানিয়েছি। যা, গিয়ে সবাইকে পরিবেশন কর। রেনু বাইরে গিয়ে সবাইকে খাওয়াটা সার্ভ করে। আরে বা রেনু বৌমা, তুই তো অনেক তাড়াতাড়ি সব খাবার বানিয়ে ফেলেছিস। খাবার থেকে তো খুব ভালো গন্ধ আসছে। আর তো অপেক্ষাই করতে পারছি না। হ্যাঁ রেনু, তাড়াতাড়ি আমাকে দুটো পরোটা দাও। রেনু সবাইকে খাবার দেয়। যখন সবাই খাওয়াটা খাওয়া শুরু করে, তার সুন্দর স্বাদের জন্যে সবাই খাবারের সঙ্গে নিজের আঙুলটাও চাটতে থাকে। বাহ বাহ বাহ, কি আলুর পরোটা বানিয়েছো রেনু! খেয়ে দারুণ লাগলো। আর এই বুন্দির রায়তাটা তো অসাধারণ হয়েছে। হ্যাঁ বৌমা, এই সুজির হালুয়াটা এত সুন্দর খেতে যে মনে হচ্ছে আমি খেতেই থাকি। এত সুন্দর হালুয়া তো আমি আজ অব্দি কোনোদিন বানাতে পারিনি। সত্যি আমার বৌমার হাতে তো জাদু আছে, জাদু। ধন্যবাদ মা। এই নাও বৌমা তোমার উপহার। শিবানী বৌমা, রাতে তোমাকে বোনের থেকেও ভালো খাবার বানাতে হবে, যাতে সেটা খেয়েও আমাদের খুব ভালো লাগে। এই সব শুনে রেনু নিজের মনে মনে শিবানীর বিরুদ্ধে পেঁচ কষতে শুরু করে দিয়ে থাকে। সন্ধেবেলা সবার জন্য রান্না করবে বলে শিবানী কিচেনের দিকে যায়। তখন রেনু ওর পিছন পিছন কিচেনের দিকেই যাওয়া শুরু করে। সবার জন্যে কি বানাচ্ছ শিবানী দিদি? মা একবার বলেছিল সবার মাটার পনির খুব ভালো লাগে, তো সবার জন্য মাটার পনির, সাথে লুচি, বাসন্তী পোলাও আর মিষ্টিতে ছানার পায়েস বানাবো ভেবেছি। আরে বাহ, আজ রাতে তোমার হাতের খাবার খেয়ে তো মজা এসে যাবে। কিন্তু আমি সেই মজাটাকে সাজাই পাল্টে দেব। তুমি শুধু দেখো শিবানী দিদি। কি হলো রে তোর? মনে মনে হঠাৎ কি ভাবছিস? কিছু না দিদি। আচ্ছা শোন, আমি সবার জন্য খাবার বানিয়ে তৈরি করে রেখেছি। আমি একটু হাত মুখ ধুয়ে আসছি, ততক্ষণে তুই একটু প্লেটগুলো বার করে রাখ। ঠিক আছে দিদি। শিবানী যখন নিজের ঘরের দিকে ফ্রেশ হওয়ার জন্য যায়, তখন রেনু মাটার পনিরে অনেকটা পরিমাণে লঙ্কা পাউডার দিয়ে দেয় আর পোলাওয়ে 2 চামচ ভর্তি নুন দিয়ে দেয়। কিন্তু এতর পরেও ওর শান্তি হয় না, তাই ও শিমুয়ের পাত্রে পুরো 1 বাটি ভর্তি চিনি মিশিয়ে দেয়। এবার সবার তোমার হাতের খাবার খেয়ে এত মজা আসবে যে সবার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করবে। বিয়ের আগে সবাই যতই তোমার প্রশংসা করুক শিবানী দিদি, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে আমি তোমায় একদিনও প্রশংসা পেতে দেব না। এই বাড়িতে যদি কারুর প্রশংসা হয় তবে সেটা আমার হবে। ও শিবানীর প্রথম রান্নাটা একেবারে নষ্ট করে দেয়। শিবানী যখন ফ্রেশ হয়ে নিচে আসে, তখন সবার জন্য ডাইনিং টেবিলে খাওয়াটা সাজিয়ে দেয়। খাবারের গন্ধ তো খুব সুন্দর আসছে শিবানী বৌমা। সবাই যখন খাওয়াটা প্রথমবার মুখে দেয়, তখনই মটর পনিরে এত ঝাল থাকার জন্যে সবার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে দেয়। হে ভগবান, তুমি এটা কিরকম মটর পনির বানিয়েছো? এত লঙ্কা! তুমি কি সারা মাসের লঙ্কা গুঁড়ো একবারে দিয়ে দিয়েছো নাকি? কি 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 বলছেন? আমি তো রান্নাতে খুব বেশি ঝাল দিইনি। আচ্ছা, তাহলে একবার খেয়ে দেখো। কান থেকে যদি ধোঁয়া না বেরোয় আমাকে বলো। সতীশের কথা শুনে শিবানীও ওটা টেস্ট করে দেখে, কিন্তু ঝালের জন্যে ওর কান থেকেও ধোঁয়া বেরোতে শুরু করে। হে ভগবান, রান্নায় এত বেশি ঝাল কি করে হলো? সত্যি বলছি, আমি একদমই কম ঝাল দিয়েছিলাম। কোনো ব্যাপার না শিবানী বৌমা, কখনো কখনো হয়ে যায়। আমরা বরং পোলাওটা খাই। খাও খাও, এটা খেয়ে তো সবার আরো বেশি মজা আসবে। ছি 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 ছি, এটা কিরম খাবার বানিয়েছো তুমি? মটর পনিরে এত লঙ্কা দিয়েছো আর এই পোলাওয়ে এতটা নুন দিয়েছো। খাওয়াটাকে ঠিক করে বানাতেও জানো না নাকি? এত খারাপ খাবার আমরা এখন কি করে খাবো?
আরে বৌদি, এসব তুমি কি বানিয়ে দিয়েছো? সেমাইয়ের মধ্যে এতটা চিনি? আমাদের ডায়াবেটিস করানোর ইচ্ছে আছে নাকি? শিবানী বৌমা, যদি রান্না করতে না জানো বলে দিতে, নয়তো রেনুর সাহায্য নিয়ে নিতে। সকালেও কত ভালো খাবার বানিয়েছিল। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা দুজন যমজ বোন। এক বোন তো সকালে এত সুন্দর খাবার বানালো, আর অন্য বোন এমন খাবার বানালো যে খাবার তো আমরা মুখেই তুলতে পারছি না। বাহ বাহ, মজা আসছে। আরো 4টে কথা শোনাও ওকে। অনেক প্রশংসা হতো না তোর? আর ওর জন্য সবসময় আমি বকা খেতাম। আজ ওকে এত বকা খেতে দেখে আমার ভীষণ ভালো লাগছে। কাল থেকে তুমি রেনু বৌমার কাছে রান্না করা শিখবে। আজকের পর বাড়িতে এরকম খাবার আর যেন না হয়। সতীশ, আজ রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে দে। তোমার জন্যে অন্যের অপমান হলো। এই সব খাবার এবার ফেলে দিতে হবে। শিবানী এটা মোটেই বুঝতে পারে না যে ওর সাথে এগুলো কি হয়ে যাচ্ছে, কিন্তু ও বকা খাচ্ছে দেখে রেনু কিন্তু খুব আনন্দ পায়। এই দুঃখে শিবানী এক ফোঁটা খাবারও খায় না। পরের দিন ওর শাশুড়ি ওকে চা বানানোর জন্য বলে। তো শিবানী নিজের শাশুড়ির জন্য চা বানাতে শুরু করে। তখনই ওর ফোনে একটা কল আসে, তাই ও গ্যাসটাকে লো করে দিয়ে ওই ফোনটা ধরতে চলে যায় নিজের ঘরে। তখনই রেনুর সুযোগটা পেয়ে চায়ের ভিতরে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেয়। শিবানী যখন নিজের শাশুড়িকে চা দিতে যায়, ওর শাশুড়ি চাটা খাওয়া মাত্রই মুখ থেকে বের করে মাটিতে ফেলে দেয়। ছি 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 ছি, আমি তো ভেবেছিলাম তুমি শুধু খাবার বানাতে পারো না, কিন্তু তুমি তো ঠিক করে একটা চাও বানাতে পারো না। এর থেকে ভালো চা তো একটা 15 বছরের ছেলে বানিয়ে নেবে। এত চিনি দিয়েছো চায়ের মধ্যে, কোনো জিনিসের পরিমাপ কি তুমি আদৌ জানো? যখন দেখো শুধু খাবার নষ্ট করতে থাকে। তোমার বোন এত সুশীল, এত বুদ্ধিমতী, না জানি তুমি কি করে হয়ে গেলে। এই শব্দগুলো শোনার জন্য কত বছর ধরে আমি অপেক্ষা করেছি। এবার শুধু দেখতে থাকো শিবানী দিদি, আমি এই বাড়িতে তোমায় কিভাবে বদনাম করি। রেনু প্রত্যেক দিনই শিবানীর খাবারটা নষ্ট করতে থাকে, যার জন্য শিবানীর উপরে সবাই চিৎকার করত। কিন্তু শিবানী রেনুর খাবার বানানোতে সব সময় সাহায্য করত, কিন্তু তাও রেনু ওর খাবারটা রোজ নষ্ট করত। এমনই একটা দিন শিবানী বৌমা, এখন তো তোমার বিয়ের অনেক সময় পার হয়ে গেছে। এখন নিশ্চয়ই তুমি খাবার বানাতে শিখেই গেছো। রেনু বৌমা, তুমি আজকে সবার জন্য ছোলে ভাটুরে বানাবে। আর শিবানী বৌমা, তুমি দুপুরে সবার জন্য মালাই কোফতা আর পোলাও বানাবে। ঠিক আছে মা, ঠিক আছে মা। রেনু ছোলে ভাটুরে বানানোর জন্য রান্নাঘরের দিকে যায়। তখনই ওর শাশুড়ি শকুন্তলার নজর হঠাৎ রান্নাঘরের ভিতরের দিকে গিয়ে পড়ে। শিবানী দিদি, আমি তো ছোলে ভাটুরের ছোলাটাও সেদ্ধ করতে পারি না। যদি আমি ছোলে ভাটুরে বানাই তাহলে মা আমাকে খুব বকবেন। প্লিজ তুমি আমার জন্য ছোলে ভাটুরে বানিয়ে দাও না। ঠিক আছে রেনু, তুই চিন্তা করিস না, আমি বানিয়ে দিচ্ছি। এটা কি হচ্ছে? ওর শাশুড়ি শকুন্তলা রান্নাঘরের বাইরে থেকে দেখে যে শিবানী সবার জন্য ছোলে ভাটুরে বানাচ্ছে, আর ওইদিকে রেনু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। ছোলে ভাটুরে তৈরি হওয়ার পরেই রেনু সবাইকে ছোলে ভাটুরে দেয়। বাহ রেনু, তুমি ছোলে ভাটুরে তো অসাধারণ বানিয়েছো। কোনো রেস্টুরেন্টেও এত টেস্টি খাবার পাওয়া যায় না। থ্যাংক ইউ ললিত। আমার হাতের ছোলে ভাটুরে তো আমার বন্ধুদেরও খুব পছন্দ। আমি তো সব সময়ই খুব ভালো ছোলে ভাটুরে বানাই। এইবার শকুন্তলা জানতো যে এই ছোলা ভাটুরাটা শিবানীর তৈরি করা, এই জন্য সে রেনুকে কিচ্ছু বলে না। সন্ধেবেলা যখন শিবানী সবার জন্য রাতের খাবার তৈরি করছিল, তো শকুন্তলা আবার রান্নাঘরের পাশে লুকিয়ে লুকিয়ে সব কিছু দেখছিল। খাওয়ার হয়ে যাওয়ার পরে শিবানী হাত মুখ ধোয়ার জন্য নিজের ঘরের দিকে যায়। তখন শকুন্তলা দেখে যে রেনু চুপি চুপি পায়ে ওই কিচেনের দিকে যাচ্ছে। ওকে দেখে শকুন্তলা আরও পিছনের দিকে লুকিয়ে যায়। কি শিবানী দিদি, তুমি রোজ এত খেটে খাবার বানাও, আর আমি মাত্র 1 সেকেন্ডে তোমার সব খাটনি নষ্ট করে দিই। আজকে তোমার খাবারে নুন মেশাবো না লঙ্কা মেশাবো? একটা কাজ করি, নুন মিশিয়ে দিই, মজা এসে যাবে। শুধু নুন কেন রেনু বৌমা, লঙ্কাও মিশিয়ে দাও, তাতে খাবারের স্বাদ আরো খারাপ হয়ে যাবে। মা মা মা, আপনি এখানে? আমি তো দিদির সাহায্য করতে এসেছিলাম। আরে মা, আপনি এখানে? আপনার কি কিছু দরকার?
না শিবানী বৌমা, আমার কিচ্ছু চাই না। ঠিক আছে মা, আমি দুপুরের খাবার এক্ষুনি বেড়ে দিচ্ছি। আরে রেনু, তুই এখানে কি করছিস? ও সেটাই করছে শিবানী বৌমা, যেটা রোজ দিন করে। আপনি কি বলছেন মা? আমি কিছু বুঝতে পারছি না। যেভাবে রোজ ও তোর খাবার খারাপ করে, সেভাবেই আজও ও তোর খাবার খারাপ করতে এসেছে। ভালো হয়েছিল যে আজ সকালে আমার নজর রান্নাঘরে পড়েছিল। তখন আমি বুঝতে পারলাম যে ও তো রান্না করতেই জানে না। আজ পর্যন্ত ওর নামে আমরা যা যা খাবার খেয়েছি সেই সব তো তুমি বানাতে, আর যখন সেই খাবারগুলোর স্বাদ এত ভালো হয়, তাহলে তারপর তুমি যখন আমাদের জন্য খাবার বানাও সেটার স্বাদ এত খারাপ কি করে হয়ে যায়? আমার তো সকালেই সন্দেহ হয়েছিল। আমি শুধু হাতে না হাতে ধরতে চেয়েছিলাম, আর সেরকমটাই হলো যেরকমটা আমি ভেবেছিলাম। তোমার লজ্জা করলো না নিজের বোনের সাথে এরকম করতে? আমাকে ক্ষমা করে দিন। ছোট থেকেই সবাই শুধু শিবানী দিদিকে ভালো বলে, আর আমাকে সব সময় ছোট করা হতো। তাই জন্য আমি সব সময় ওকে হিংসে করতাম। তাই আমি এরকমটা করেছি। আপনারা আমায় ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোনো ব্যাপার না রেনু, এই সব কিছু তো আমি প্রথম দিন থেকেই জানতাম। আমি শুধু চাইছিলাম তুই যেন নিজের ভুল নিজে বুঝতে পারিস, তাই আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু তুই নিজের ভুল বোঝার আগেই মা তোকে দেখে নিল। নয়তো সত্যি বলছি, এটা আমি কোনোদিন কাউকে বলতাম না। শিবানীর এইসব কথা শুনে রেনুর চোখ জলে ভরে ওঠে। ও শিবানীকে জড়িয়ে ধরে আর ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। শিবানীও নিজের বড় মনের পরিচয় দেয় আর ওকে ক্ষমা করে দেয়। তারপর থেকে রেনু কোনো দিন এরম কোনো কাজ করেনি আর নিজের বোনের সাথে শ্বশুর বাড়িতে একসাথে ভালোভাবে থাকতে শুরু করে।